প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমস ডিজিটাল প্ল্যাটফর্মের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ভালো থাকি। আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা জাহান রোজ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো রোগ চিকিৎসা প্রতিকার বিষয়ক। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাইমুদ্দিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন স্যার? স্যার, আসলে আমরা প্রথমেই জানতে চাচ্ছিলাম আপনার কাছে, বর্তমানে দেখা যাচ্ছে যে কিডনি রোগীর অনেক সংখ্যা বেড়ে গেছে, এটার কারণটা কি আসলে? বর্তমান সময়ে আমরা যে দেখছি কিডনি রোগীর সংখ্যা দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। এটার পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ আছে, যেমন বর্তমানে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন, এই দুটি রোগের প্রাদুর্ভাব অনেক বেশি এবং এই দুটি রোগ কিন্তু কিডনি রোগের জন্য সবচেয়ে বেশি দায়ী। বিশেষ করে ডায়াবেটিসের রোগীর সংখ্যা যত বেশি বাড়ছে তত বেশি কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও কিডনির প্রদাহ আমাদের দেশে বিশেষত যে তৃতীয় বিশ্বের যে দেশগুলা, ওই দেশগুলোতে কিডনি রোগের প্রদাহ একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দায়ী থাকে। এই কিডনির প্রদাহ এটা সাধারণত আগে থেকে বোঝার কোনো উপায় থাকে না। এটা অনেক সময় সাইলেন্ট বা নীরবে এটা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, তবে এটা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে অনেক সময় বোঝা যেতে পারে। স্যার, আমরা তো আসলে কি অনেক সময় বুঝতে পারি না যে আমাদের আসলে কিডনির সমস্যা হচ্ছে। এই যে কিডনির সমস্যাটা আমরা প্রথম দিক থেকে আমরা লক্ষণগুলো, যে সেই লক্ষণগুলো আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার যে কিডনিতে সমস্যা হচ্ছে, এটা যদি স্যার আপনি একটু দর্শকদের বলতেন। কিডনি রোগের লক্ষণ প্রাথমিকভাবে অনেক সময় কোনো লক্ষণই থাকে না, তবে পরবর্তীতে যখন কিডনি আস্তে আস্তে ড্যামেজের দিকে যেতে থাকে তখন লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন প্রথমে মুখে ফুলা আসতে পারে, পায়ে ফুলা আসতে পারে, খাবারে অরুচি, বমির ভাব থাকে, তারপর এমনকি বমিও হতে পারে। এরপর হচ্ছে রক্তশূন্যতার কারণে আবার শারীরিক দুর্বলতা হতে পারে। এই লক্ষণগুলাই সাধারণত দেখা যায়, কিন্তু এই লক্ষণগুলো একেবারেই অনির্দিষ্ট বা নন স্পেসিফিক। কারণ এই লক্ষণগুলো কিন্তু শুধু যে কিডনি রোগে হয় তা না, অন্যান্য কারণেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এই জন্য মানুষ আসলে স্পষ্টভাবে প্রথম দিকে বুঝতে পারে না যে তার আসলে কিডনি সমস্যা হয়েছে। মানুষ বুঝতে পারে কখন, যখন তার প্রস্রাবের সাথে রক্ত যায় বা প্রস্রাব লাল হয় অথবা প্রস্রাবের পরিমাণ যখন কমে যেতে থাকে, তখন মানুষ বুঝতে পারে যে আসলে কিডনি সমস্যা হয়েছে। আর এছাড়াও মানুষের একটা ভুল ধারণা আছে যে কোমরে ব্যথা হলে বোধহয় কিডনি সমস্যা, তবে এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা ঠিক নয়। কারণ কোমরে ব্যথার সাথে কিডনি রোগের সম্পর্ক অনেকটাই কম, তবে একেবারে যে নেই তা না। বিশেষ করে যদি কিডনিতে ইনফেকশন হয় তখন কোমরে ব্যথা হতে পারে, কিন্তু এর বাইরে বিশাল একটা জনসংখ্যা আছে যাদের কোমর ব্যথা হয় এবং তারা কিডনি রোগের ডাক্তারের কাছে গিয়ে থাকেন যে আমার কিডনি সমস্যা হয়েছে কিনা, কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে তাদের পরীক্ষা নিরীক্ষা তেমন কোনো কিছুই পাওয়া যায় না। স্যার, আমরা প্রায় দেখি হচ্ছে যে কিডনি রোগ একেবারে আমরা লাস্ট স্টেজে চলে আসি, তখন আমরা জানতে পারি যে আমাদের আসলে কিডনির সমস্যা হয়েছে বা কিডনিতে ড্যামেজের একটা প্রক্রিয়া দেখা দেয়। আর আমাদের দেশে যে কিডনির চিকিৎসা, এটা প্রায় সময় যাদের হয় তারা প্রায় হচ্ছে দেশের বাইরে চলে যায় এটা চিকিৎসার জন্য। আমাদের দেশে এটার বর্তমানে ভালো কি কি চিকিৎসা আছে যেটাকে কিডনি এটার আমরা এখান থেকে প্রতিকার পেতে পারি? কিডনি রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কিন্তু উন্নত চিকিৎসার সকল ব্যবস্থাই কিন্তু আমাদের দেশে আছে। কিডনির রোগের যে চিকিৎসাগুলার মডালিটিসগুলা যেগুলো আছে, প্রথমত কিছু ওষুধের মাধ্যমে আমরা চেষ্টা করি কিডনি রোগীদের লক্ষণগুলা প্রশমন করার এবং তাদেরকে যতটা সম্ভব ভালো রাখার। যখন এটা সম্ভব হয় না তখন আমাদের কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেমন ডায়ালাইসিস। এটা রক্তের ডায়ালাইসিস অথবা পেটে ক্যাথেটার করে পেটের ডায়ালাইসিস, দুই ধরনের ডায়ালাইসিসে আমাদের দেশে অ্যাভেলেবল। এবং সর্বশেষ চিকিৎসা যেটা সবচেয়ে ভালো চিকিৎসা বলা যায় এবং রোগীর জন্য সবচেয়ে উপকারী চিকিৎসা, যেটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি বদল করা।
এটাও হ্যাঁ, আমাদের দেশে এখন অ্যাভেলেবল এই অপারেশন হচ্ছে। অনেকগুলা সেন্টারে কিডনির ট্রান্সপ্ল্যান্ট হয়ে থাকে, যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়, ঢাকা মেডিকেল কলেজে হয়, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অর্থাৎ নিগডু যেটা বলে ওইখানেও হয়। এর বাইরেও কিছু প্রাইভেট ইনস্টিটিউটেও কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টটা অনেক হচ্ছে, বিশেষ করে শ্যামলীতে যে সিকেডিইউ হসপিটাল, ওইখানে প্রচুর পরিমাণ কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বলা যায় সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট ওখানেই হয়। এর বাইরেও কিডনি ফাউন্ডেশনও কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়ে থাকে। স্যার, আমরা যদি আরেকটু জানতে পারতাম যে যারা হচ্ছে একটু মানে হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের যদি কিডনির সমস্যা হয় তাহলে তাদের তো এখানে একটা বিশাল একটা খরচের ব্যাপার থাকে কিডনি ট্রান্সফরমেশন করার জন্য বা চিকিৎসার জন্য। তাহলে সেক্ষেত্রে সরকারের কি সহযোগিতা বা আমাদের যে মেডিকেলগুলো আছে সেইখানে তারা কি সহযোগিতা করছে? হ্যাঁ, এই ক্ষেত্রে বাংলাদেশের যে সরকারি হসপিটালগুলোতে অধিকাংশ রোগী নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের মানুষরাই আসে এবং তাদের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও কিন্তু আছে। যেমন ওইখানে যে পরীক্ষা নিরীক্ষার খরচ, সরকারি হসপিটালগুলোতে পরীক্ষা নিরীক্ষার খরচ একেবারেই মিনিমাম। যদিও কিডনি রোগের আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা লাগে এবং কিডনি রোগের চিকিৎসা ব্যয় আসলে অত্যন্ত ব্যয়বহুল বলা যায়, কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও কিন্তু সরকারি হসপিটালে যদি সেবা নেয় তাহলে তারাও কিন্তু কিডনি রোগের চিকিৎসা স্বাচ্ছন্দ্যে নিতে পারে। যেমন আমি কিছু উদাহরণ দিই যে এখানে পরীক্ষা নিরীক্ষার খরচ অত্যন্ত কম। 2 নাম্বার হচ্ছে যদি তারা সরকারিভাবে ডায়ালাইসিস নেয় তাহলে সরকার ওইখানে মাত্র প্রতি সেশন ডায়ালাইসিসের জন্য সরকারি খরচ মাত্র 400 টাকা, যেটা কিনা একটা প্রাইভেট হসপিটালে যদি নেয় কমপক্ষে 3000 টাকা প্রতি সেশন ডায়ালাইসিসে যায়। এবং সরকার এই বিশেষত এই দরিদ্র মানুষদের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে কিন্তু তাদের ডায়ালাইসিসের খরচটা অনেকটা কমিয়ে এনেছে এবং সরকারি শিডিউল অনুযায়ী 6 মাসে মাত্র 20,000 টাকার বিনিময়ে তারা সপ্তাহে 2 দিন করে সরকারি হসপিটালে এসে তারা ডায়ালাইসিস নিতে পারে। এছাড়াও হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্টের যে বিষয়টা, সরকারি হসপিটালগুলোতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের অপারেশনের তেমন কোনো খরচই নেওয়া হয় না, শুধুমাত্র তাদের কিছু ওষুধপত্রে কিছু খরচ তাদেরকে বহন করতে হয় এবং পরীক্ষা নিরীক্ষার খরচগুলো তাদেরকে বহন করতে হয়। এমনকি যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ অর্থাৎ সরকার তাদের সকল পরীক্ষা নিরীক্ষা একেবারে ফ্রিতে করিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট যদি কেউ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি হসপিটালগুলো যেখানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় ওই হসপিটালগুলোতে তারা যদি নিজেদের পক্ষ থেকে একজন ডোনার ঠিক করে নিয়ে আসে, অর্থাৎ যারা তাদেরকে কিডনি দিতে পারবে, যদি তারা সরকারি হসপিটালগুলোতে যেখানে ট্রান্সপ্ল্যান্ট হয় ওইখানে যদি ট্রান্সপ্ল্যান্ট করাতে আসে তাহলে তাদের সকল পরীক্ষা নিরীক্ষাই একেবারে ফ্রিতে করিয়ে দেওয়া হয় এবং সরকারি যত ওষুধপত্র সরকারিভাবে সাপ্লাই আছে ওগুলা তাদেরকে দেয়া হয়। কিন্তু এর বাইরেও কিছু দামি ওষুধ আছে যেগুলো আসলে সরকারিভাবে সাপ্লাই নাই, ওগুলা তাদেরকে কিনতে হয় এবং ট্রান্সপ্ল্যান্ট পরবর্তীতে যে ওষুধের খরচ এটা অবশ্যই তাদেরকেই বহন করতে হয়। এটা অনেকেই জানে না, অনেকে মনে করে যে ট্রান্সপ্ল্যান্ট করালেই বোধহয় শেষ, ভালো হয়ে যাবে, কিন্তু এটা আসলে একটু ভুল ধারণা যে ট্রান্সপ্ল্যান্ট করানোর পরেও যতদিন সে বেঁচে থাকবে অথবা যতদিন কিডনিটা যতদিন সচল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তাকে ওষুধ খেয়ে যেতে হবে এবং এই ওষুধগুলা অনেকটা দামি ওষুধ। তো অনেকে এই খরচটা হয়তো বহন করা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। তারপরে সরকার চেষ্টা করছে কিছু কিছু ওষুধ সরকারিভাবে সাপ্লাই দেওয়ার, যেমন বর্তমানে ট্যাক্রোলিমাস ওষুধটা সরকারিভাবে অনেক জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে কিডনি রোগীদের কথা চিন্তা করে। তো আমাদের দেশের সরকার অনেকটা চেষ্টা করছে যে কিডনি রোগীদের চিকিৎসার ব্যয়টাকে যাতে কমিয়ে আনা যায়। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। এখন স্যার জানতে চাচ্ছি যে কিডনি বদল ডোনার আসলে আমরা কিভাবে ডোনারটা মানে অ্যারেঞ্জ করা বা এটা কি আমরা কি মেডিকেল থেকে দিব না আমাদের হচ্ছে আমাদের ভিতর থেকে বা আমাদের সার্কেল থেকে বা আমাদের বিষয়টা অবশ্যই মানুষের জানা উচিত। হ্যাঁ,
যে কিডনি রোগ হলে অনেকেই ডোনার খুঁজতে থাকে যে কারো কাছ থেকে কিনে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই বিষয়টা জানতে হবে যে বাংলাদেশের আইন অনুযায়ী, ল অনুযায়ী কিছু নিকটাত্মীয় ছাড়া অন্য কারো কাছ থেকে কিডনি নেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং কিডনি বেচা কেনা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তো সরকার আইন করে নির্দিষ্ট করে দিয়েছে যে কাদের কাছ থেকে কিডনি নেওয়া যাবে। যেমন নিজের মা বাবা থেকে নেওয়া যাবে, ভাই বোন থেকে নেওয়া যাবে, নিজের সন্তান থেকে নেওয়া যাবে, তারপর নিজের খালা, চাচা, মামা, ফুফু এদের কাছ থেকে নেওয়া যাবে, আর হচ্ছে দাদা দাদির কাছ থেকে নেওয়া যাবে, নানা নানি, তারপর নাতি নাতনিদের কাছ থেকে নেওয়া যাবে। এর বাইরে হচ্ছে আপনার ফার্স্ট কাজিন যারা একেবারে আপন, মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই বোন, তাদের কাছ থেকে। না, এখানে কাজিন বলতে আসলে সেকেন্ড কাজিনও অনেক সময় হয়, যে বাবার চাচাতো ভাইয়ের সন্তান, তাদের কাছ থেকে কিন্তু নেওয়া যাবে না। বাবার আপন ভাইয়ের সন্তান যদি হয় তাহলে নেওয়া যাবে, আপন চাচাতো ভাই, আপন মামাতো ভাই এরকম হলে নেওয়া যাবে, কিন্তু সেকেন্ড কাজিন যদি হয় সেক্ষেত্রে নেওয়া যাবে না। আর রক্তের এই যেগুলো বললাম এগুলো হচ্ছে রক্ত সম্পর্কীয়, আর রক্ত সম্পর্ক ছাড়া শুধুমাত্র একজনের কাছ থেকেই আসলে কিডনি নেওয়া যায়, সেটা হচ্ছে স্বামী অথবা স্ত্রী। তাদের হচ্ছে ইমোশনাল বন্ডিংসের কারণে এটা অনুমতি দেওয়া হয়েছে, যদিও তাদের আসলে রক্ত সম্পর্ক নাই। তো এই কয়েকজনের কাছ থেকে ছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী অন্য কারো কাছ থেকে, অনাত্মীয় কারো কাছ থেকে কিডনি নেওয়ার কোনো সুযোগই নেই। স্যার, এখানে একটা তো রক্তের গ্রুপের একটা রয়েছে যে গ্রুপ ম্যাচিং করতে হবে, এটা ম্যাচিং দরকার হবে, এই বিষয়ে যদি স্যার একটু বলেন। কিডনি রোগের ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে ম্যাচিংটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কিডনি যদি দুজনের ব্লাড গ্রুপ একই হয় তাহলে অবশ্যই সেটা ভালো। তবে এটাও জেনে রাখা উচিত যে যদি ব্লাড গ্রুপ ম্যাচিং নাও করে সেক্ষেত্রেও কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার সুযোগ আছে, এবং সেটা আমাদের দেশেও সীমিত পরিসরে হলেও চালু হয়েছে। তবে সেক্ষেত্রে কিছু বাড়তি ওষুধ দেওয়া লাগে, মানে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি সাপ্রেস করার জন্য, যাতে ব্লাড গ্রুপ ম্যাচিং না হওয়ার কারণে কিডনিটা যাতে রিজেক্ট না হয়ে যায়, সেক্ষেত্রে কিছু বাড়তি ওষুধ দেওয়া লাগে এবং সেটার খরচ একটু বেশি পড়ে। কিন্তু তারপরেও বাংলাদেশে এখনও ব্লাড গ্রুপ ম্যাচিং ছাড়াও অনেক কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আর একটা হচ্ছে যে ট্রান্সফরমেশনের বিষয়ে জানতে পারলাম যে এটা একটা আইন আছে, এটা আসলে অনেকেই জানে না, আমাদের দর্শক যারা আছে তারা হচ্ছে অনেকেই জানে না যে এই ব্যাপারটা। তো আমরা সেটাই স্যারের কাছ থেকে আজকে জানতে পারলাম। তো স্যার, আমি পরবর্তী প্রশ্নে চলে যাব যে আমরা হচ্ছে যে এই বিষয়ে খুবই মানে আমরা নিজেরা সচেতন না যে আমাদের কিডনিকে কিভাবে আসলে ভালো রাখতে হবে, কিভাবে এটাকে যত্ন করতে হবে। আপনি যদি এই বিষয়ে দর্শকদের যদি একটু বলতেন যে কিভাবে কিডনিকে আমরা আসলে প্রথম পর্যায়ে আমরা জানি না যে কিডনি যদি কোনো সমস্যা হয় আমরা ধরতে পারবো না, একটু ব্যথা না হইলে এটা কিভাবে প্রতিকার করা যায়, এই বিষয়ে যদি আপনি দর্শকদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম ব্যবস্থা। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এবং এটা সহজ পন্থা। প্রতিরোধ, কোনো একটা রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট কিন্তু অনেক বেশি ব্যয়বহুল হয়, কিন্তু ওই রোগ প্রতিরোধযোগ্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিরোধের জন্য কিন্তু খুব বেশি খরচ পড়ে না। তো সেজন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেক্ষেত্রে আমরা বলবো কিডনি রোগ প্রতিরোধের জন্য কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তাকে অবশ্যই ডায়াবেটিসের ডাক্তারের রেগুলার চেক আপে থাকতে হবে, যাতে ডায়াবেটিসটা ভালো নিয়ন্ত্রণে থাকে। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালো না তাদের ক্ষেত্রে কিডনিটা দ্রুত ড্যামেজের দিকে যেতে থাকে। তারপর যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই উচ্চ রক্তচাপ ভালো কন্ট্রোলে রাখতে হবে, না হলে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে থাকবে। এই জন্য তাদেরকে রেগুলার ডাক্তারের চেক আপে থাকতে হবে। হ্যাঁ, খাবারের বিষয় হচ্ছে আসলে সুনির্দিষ্ট ওই রকম কোনো খাবার নাই যে যেগুলো খেলে কিডনি ড্যামেজ হয়ে যাবে, এরকম আসলে একদম সুনির্দিষ্ট কোনো খাবার নাই। তবে কিছু কিছু খাবারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, যেগুলো আসলে শুধু কিডনি রোগ না, যে কোনো রোগের ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য। যেমন আমরা
অনেক সময় তেল চর্বি জাতীয় খাবারগুলা কিন্তু আমরা অনেক সময় এখন বেশি খাই, যেমন ফাস্ট ফুডগুলা। হ্যাঁ, ফাস্ট ফুডগুলা কিন্তু আমরা বেশি খাই এখন, মানুষ আস্তে আস্তে ওইদিকে বেশি ঝুঁকছে। এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ ফাস্ট ফুড যত বেশি খাবে, তেল চর্বি জাতীয় খাবার যত বেশি খাবে, তত রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ওইখানকার রক্তনালীগুলো আস্তে আস্তে চিকন হয়ে যায় এবং উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগগুলো দেখা দিতে থাকে। এছাড়াও ফাস্টফুডগুলোতে দেখা যায় লবণের পরিমাণও কিন্তু অনেক বেশি থাকে। তো এই লবণটাও কিন্তু উচ্চ রক্তচাপ এবং শরীরের অন্যান্য এই হার্টের সমস্যা বা কিডনির সমস্যা এগুলোর পিছনে কিন্তু দায়ী। আর এর বাইরে হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্যথার ওষুধ। অনেকে দেখা যায় যারা হয়তো সামান্য ব্যথা বেদনা হলো, ফার্মেসিতে গিয়ে ওদের কাছ থেকে ব্যথার ওষুধ খায়। এটা যদি কেউ দীর্ঘ সময় ধরে এভাবে ব্যথার ওষুধ খেতে থাকে, তাহলে কিন্তু তার কিডনি ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে। তো এটা এই বিষয়ে মানুষকে কিন্তু সচেতন হতে হবে। অবশ্যই ব্যথার ওষুধ খাওয়া যাবে না তা না, খাওয়া যাবে, তবে সীমিত পরিসরে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। ফার্মেসিওয়ালাদের বা কারো পরিচিত জনের কথায় অনেক সময় মানুষ ব্যথার ওষুধ খায়, এই ধরনের কাজ করা যাবে না। আসলে ব্যথার ওষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আমরা হচ্ছে যে অনেক সময় বলি যে বেশি বেশি করে পানি খাও, পানি খেলে কিডনি ভালো থাকে, আসলে কি এটা কি সত্য? এটা অবশ্যই সত্য, অবশ্যই সত্য। কারণ পানি খেলে কিডনি ভালো থাকে, তবে কিডনি রোগী যাদের সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা আবার পানি রেস্ট্রিকশন করে দিই, কারণ কিডনি যেহেতু পুরোপুরিভাবে কাজ করে না, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন করি। কিন্তু যার কিডনি এখনও ভালো আছে তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে পানি বেশি খাওয়ার। পানি বেশি না খেলে যেটা হয়, শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতা দেখা দিলে তখন তার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এছাড়াও কিডনি ড্যামেজ হওয়া ছাড়াও আরও কিছু সমস্যা তার দেখা দিতে পারে, যেমন কিডনিতে পাথর হওয়া। এটার পিছনে কিন্তু পানি কম খাওয়াটা অবশ্যই একটা বড় ধরনের একটা দায় আছে। বিশেষ করে আমরা অনেক রোগী পাই যারা মিডল ইস্টে থাকে, সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে থাকে, এবং তারা দেশে আসে, তাদের কিডনিতে পাথর এই সমস্যা নিয়ে তারা আসে। কারণ ওইখানে হয় কি, ওইখানে পানি বেশি খেলেও আসলে ওইখানে এত পরিমাণ গরম, এবং বিশেষ করে যারা বাইরে কাজ করে ওইখানে প্রচুর পরিমাণ গরম এবং প্রচুর ঘাম হয়, যে কারণে পানি বেশি খেলে অনেক সময় পানি শূন্যতা ওইখানে কাটানো যায় না। তো এই পানি শূন্যতা যদি হয়ে যায় তাহলে কিডনির প্রস্রাব উৎপাদন কম করে। তো প্রস্রাব যখন উৎপাদন কম হয় তখন প্রস্রাবের ফ্লোটা কম হয়। ফ্লো কম হলে ওইখানে আস্তে আস্তে ইনফেকশান হইতে পারে। তারপর আস্তে আস্তে ওইখানে যে পাথর হওয়ার জন্য কিছু উপাদান আছে, ক্যালসিয়াম, ফসফেট, ওগুলো ওইখানে জমা হয়ে আস্তে আস্তে কিডনিতে পাথর হতে পারে। এছাড়াও এটা তো কিডনি পাথরের বিষয় বললাম, এছাড়াও পানি কম খেলে আস্তে আস্তে কিডনি এমনিতেই ড্যামেজ হতে পারে। এটার পিছনে যেমন কিডনি ইনফেকশনও একটা দায় আছে। যদি সে এটার সাথে মনে করেন পানিও কম খেলো, সাথে ব্যথার ওষুধ খেলো, দুইটা মিলে একসাথে হয়ে অনেক সময় কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত করে। তারপর আরেকটা বিষয় যেমন রমজানের সময় যেহেতু আমরা একদম পুরা দিনই না খেয়ে থাকি, বিশেষ করে গরমের দিনে যদি রমজান পড়ে তাহলে কিন্তু অনেকের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু চান্স থাকে। বিশেষ করে যাদের কিডনি আগে থেকে একটু দুর্বল তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যাদের কিডনিতে আগে থেকে কিছু সমস্যা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই গরমের মধ্যে যেহেতু তারা রোজা রাখতেছে, তাদের পানি শূন্যতার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্য যারা আগে থেকে জানে যে তাদের আসলে কিডনি সমস্যা আছে কিছুটা হলেও, তাদের অবশ্যই রোজার আগে চেক আপ করানো উচিত ডাক্তারের কাছ থেকে। তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে সে রোজা আসলে রাখতে পারবে কিনা, তার জন্য এটা কতটা ক্ষতির কারণ হতে পারে কিনা, এই বিষয়গুলো তারা বুঝতে পারবে। স্যার, কিডনি পাথর নিয়ে কথা বলছিলেন, আসলে এই ব্যাপারটা আসলে কি অপারেশন করলে এটা কি কিডনি পাথরের জন্য শুধু অপারেশনেই যে একমাত্র অপশন তা কিন্তু না। অনেক সময় কিডনি পাথরের সাইজ যদি ছোট হয় এবং সেটা যদি সুবিধাজনক অবস্থানে থাকে, তাহলে শুধুমাত্র ওষুধের মাধ্যমে কিন্তু কিডনি পাথর অপসারণ করা যায়। যদি এটা 6 মিলিমিটার সাইজের চেয়ে কম হয় এবং এটা এমন জায়গা থাকে যে সেখান থেকে সহজে বের হয়ে আসতে পারবে, এরকম অবস্থানে যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অপারেশনে যাই না। সেক্ষেত্রে শুধুমাত্র ওষুধ এবং তাদেরকে প্রচুর পরিমাণ পানি খেতে বলি তাদেরকে, যাতে কিডনি
ইউরিন ফ্লোয়ের সাথে, যাতে প্রস্রাবের ফ্লোয়ের সাথে পাথরটা আস্তে আস্তে নেমে আসে। তবে যাদের কিডনির পাথরের সাইজ একটু বড় হয়ে যায়, যেমন 1 সেন্টিমিটার বা তার চেয়ে বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে অপারেশন ছাড়া শুধুমাত্র ওষুধের মাধ্যমে আসলে এটা অপসারণ হওয়ার চান্সটা খুবই কম। সেই ক্ষেত্রে আমাদের অপারেশনে যেতে হয়। এটা অপারেশনের ক্ষেত্রে যে সবাই যে পেট কেটে অপারেশন করতে হয় তা না, অনেক সময় শুধুমাত্র পেটে ছিদ্র করেও কিন্তু অপারেশন করা যায়। এছাড়া অনেক সময় শুধুমাত্র প্রস্রাবের রাস্তা দিয়ে ছোট একটা এন্ডোস্কোপির মতো একটা নল ঢুকিয়ে অনেক সময় এটা অপসারণ করা যায়, কোনো কাটাছেঁড়া করা ছাড়া। অনেকগুলো অপশন আছে এটার পিছনে। তাহলে স্যার আমরা কি ধরে নিব যে কিডনি পাথরটা হচ্ছে পানির জন্য দায়ী, পানি খেতে হবে আমাদেরকে বেশি বেশি? এটা যে একমাত্র দায়ী তা না, এটা একটা রিস্ক ফ্যাক্টর মাত্র। এর বাইরেও কিন্তু কিছু দায়ী ফ্যাক্টর আছে, যেমন যাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, বিভিন্ন রোগের কারণে এটা হতে পারে। যেমন যাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা ওইরকম কোনো সমস্যা আছে, বা যে কোনো কারণে হোক, যাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ, ফসফেটের পরিমাণ যদি বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিডনির পাথর হওয়ার চান্সটা বেশি থাকে। এর বাইরে হচ্ছে যাদের কিডনির কোনো একটা অবস্ট্রাকশান আছে, যেমন একটু বৃদ্ধ বয়সে অনেকের যে পুরুষদের প্রোস্টেটের সমস্যা হয়, এই প্রোস্টেটের সমস্যার কারণে তাদের আস্তে আস্তে প্রস্রাব জমা হয়ে ওইখানে ইনফেকশান হয়ে ওইখানে স্টোনও হতে পারে। এছাড়াও আরও কিছু কারণ দায়ী আছে। শুধুমাত্র যে পানি কম খেলে পাথর হবে তা কিন্তু না, ঠিক আছে? তবে এটা অবশ্যই একটা বড় একটা রিস্ক ফ্যাক্টর। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে যে এটার চিকিৎসা হচ্ছে আমরা একেবারে তো লাস্ট পর্যায়ে যে জানতে পারি যে আমাদের কিডনি ড্যামেজ হয়েছে বা কিডনিতে আমাদের সমস্যা হয়েছে, তা এর আগে হচ্ছে যে আপনার মতে কি আমাদের আমরা যারা আছি মানুষ, তাদেরকে প্রতি বছরে কি একদিন চেক আপ করা উচিত আমাদের কিডনি, বা এর চিকিৎসা কি, বা কিভাবে আমরা জানতে পারবো, বা আমরা জানবো যে না আমাদের কিডনি ভালো আছে, এটা কিভাবে জানবো? কিডনি ভালো আছে এটা বোঝার কিছু উপায় আছে। যেমন কারো যদি তেমন কোনো লক্ষণ না থাকে, সুস্থ স্বাভাবিকভাবে সে যদি জীবনযাপন করে এবং তার প্রস্রাবের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় তার কিডনি ভালো আছে। কিন্তু এর পরেও অনেক সময় সাইলেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা প্রস্রাব পরীক্ষা করে এবং কিডনির পয়েন্ট পরীক্ষা করে আমরা অনেক সময় বুঝতে পারি যে তার কিডনিতে সাইলেন্টলি কোনো একটা সমস্যা আছে, যেটা হয়তো এখনই ধরা পড়ছে না, কিন্তু পরবর্তীতে একটা কিডনিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা প্রস্রাব পরীক্ষা, একটা রক্তের ক্রিয়েটিনিন অর্থাৎ কিডনির পয়েন্ট যেটা সাধারণ মানুষ বলে থাকে, ওটার পরীক্ষা এবং একটা আলট্রাসোনোগ্রাফি, এই সাধারণ 2-3টা পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কিডনি ভালো আছে। তাহলে হচ্ছে আমাদের প্রতি বছর হচ্ছে যে অন্তর হচ্ছে আমাদের একটা পরীক্ষা করা দরকার, একটা বডির একটা পরীক্ষা করা দরকার। প্রতি বছরে আসলে চেক আপ করা উচিত, কিন্তু আমাদের আর্থসামাজিক বিভিন্ন কারণে আসলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে এটা কিন্তু রিকমেন্ডেড যে প্রতি বছর অন্তত একবার স্বাস্থ্য চেক আপ করা উচিত সবারই। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য। দর্শক অনেক উপকৃত হলো আজকে আপনার এই মহামূল্যবান কথা শোনার জন্য, এবং কিডনি বিশেষজ্ঞ বিষয়ে আমরা অনেক কিছু তথ্য জানলাম। আমরা চলে যাব দর্শকের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।